আমার চাকুরি জীবনের বেশিরভাগ সময় কিন্তু কেটেছে পশ্চিম পাকিস্তানে। আমি কমিশন পেয়েছি। কমিশন, আমি তখন দৌলতুর কলেজে পড়তাম, দৌলতুর কলেজ খুলনা। তো কলেজে তোমার যখন আমি 4th ইয়ারে পড়ি, আমি তো বিএসসি পড়ছিলাম, তখন তোমার এই ইয়েটা ভাগ হলো, দেশ ভাগ হলো। দেশ ভাগ হলো তখন হলো পাকিস্তান আর ভারত। খুলনাটা কিন্তু পাকিস্তানে পড়েছিল, পাকিস্তানে পড়েছিল। তো তখন আমাকে তখন ইয়ে করলো, আমি গেলাম ইয়েতে, ক্যাডেট অফিসার নেবে পাকিস্তান আর্মিতে। তখন খুলনাতে আসলো রিক্রুটিং অফিসার, এসে টু মাই আটার সারপ্রাইজ একমাত্র আমি সিলেক্টেড হলাম। অনেক ছেলেরা ছিল, কি সুন্দর সুন্দর ছেলেগুলো এসেছিল, এদেরকে না নিয়ে আমাকে নিল। আই ওয়াজ সিলেক্টেড। বলে তোমাকে কাকুল যেতে হবে। এখন কাকুল কী করে যাব? তো কাকুল তোমার এখানে ইয়ের এই ট্রেনে উঠবে আর গিয়ে নেমে যাবে তোমার কলকাতায়, কলকাতা থেকে তারপরে বাই প্লেন যাবে তুমি, এভাবে ওরা বলে দিল। এবং সমস্ত খরচ, সমস্ত কিছু বন্দোবস্ত কিন্তু পাকিস্তান আর্মি করেছে, টাকা পয়সাও দিয়েছে। আমি গিয়ে দিই কি একমাত্র আমি তোমার হিন্দু ইয়ের ক্যাডেট। তো বাবা মা, বিশেষ করে মা আমার খুব ইয়ে হলো। মা বলে তুই পাকিস্তানে যাবি কেন? আমি বললাম দেখি না গিয়ে, সব তো এরাই দিচ্ছে। তো গিয়ে তারপরে এই যে থেকে গেলাম, এই থেকেই গেলাম পাকিস্তানে, ট্রেনিং দিলাম, তারপরে অফিসার হলাম। অফিসার হওয়ার পরে তখনের দিনে বুঝলে দারুণ টাকা পয়সার ভ্যালু, দারুণ অনেক টাকা পয়সার। আমি একা, আর কেউ নাই আমার। তো টাকা পয়সা কী করব? তো এইগুলো তোমার এই খেতাম, তারপরে সিনেমা দেখতাম, এইগুলো করে টাকার ফুরায় না, অনেক টাকা ছিল। করতে করতে তখন তো মা বাবাও নেই আমার কাছে, আমি একা, আর আমার বন্ধু বান্ধব আছে। তো কী করি তখন ভাবলাম তাকে বিয়ে করি। ওই তখন বিয়ে করলাম। বিয়ে করার পরে যাই হোক ওয়াইফ আসলো, তখন সে আমাকে কন্ট্রোল করলো, করে তারপরে আমার ফ্যামিলি লাইফ হলো। এভাবে আমি ক্যাপ্টেন হলাম, মেজর হলাম, তারপরে জেনারেল হলাম। যখন নাকি আমি মেজর তখন কিন্তু ভাগ হলো, পাকিস্তান ভাগ হলো। আমি তখন পূর্ব পাকিস্তানের আর্মিতে। তা আমাকে তখন পাঠানো হলো, তখন এই জায়গায় একটা ছিল, তো ওটা আমরা দখল করেছি, আসালং অপারেশন, চিটাগং হিল ট্র্যাকে। এটা দারুণ একটা ছিল। আর এটা আমারও দারুণ ডিয়ারিং অ্যাকশন ছিল, ডিয়ারিং অ্যাকশন। তখন আমি পূর্ব পাকিস্তান আর্মিতে তখন। তো ওটা তোমার, আমরা ছিলাম তখন, ইন্ডিয়া তখন এটাতে বোধহয় অ্যাটাক করেছিল সামথিং। তো আমাকে বলা হলো, আমি তখন কাছে ছিলাম, আমাকে বলা হলো তুমি ওটা ইয়ে করো, ওই জায়গায় যাও। আমি গেলাম, গিয়ে বিশ্বাস কর তখন কিন্তু দারুণ একটা অ্যাকশন আমি করেছিলাম। আসালং অপারেশন, ওয়ান অফ দ্য টপ অপারেশন। আমার কিন্তু অত বেশি ফিলিং নাই, আমি তো করেছি, কাজ দিয়েছে, অর্ডার দিয়েছে, আমি করেছি। কিন্তু আমি যে এত বড় একটা কাজ করেছি এটা আমার মনে কিন্তু অত বেশি ছিল না। আই টুক ইট ভেরি লাইটলি। আসালং জয় করার পরে আমি যখন আসি, তখন আমাকে এত অবজেকশন দেওয়া হয়েছে যে রাস্তায় তোমার কুমিল্লা পড়তো, আর আমার ছেলেমেয়েরা কুমিল্লাতে ছিল। আমার চাকুরি জীবনের বেশিরভাগ সময় কেটেছে কিন্তু পশ্চিম পাকিস্তানে। আমি বিয়েও করেছি, ওখানেই বিয়ে করেছি। বাংলাদেশে আমি এসেছিলাম, বাংলাদেশে এসে, কারণ আই ওয়াজ ফিলিং ভেরি লোনলি। আমি পশ্চিম পাকিস্তান থেকে আমি ছুটিতে এসেছি পূর্ব পাকিস্তানে। তখন কিন্তু পূর্ব পাকিস্তানে যারা পশ্চিম পাকিস্তানে কাজ করত, বছরে 1 মাস করে ছুটি পেত, এবং ম্যাক্সিমাম 3 বছরে 3 মাস ম্যাক্সিমাম। আমি প্রত্যেক ইয়েতে 3 বছর পরে পরে 3 মাসের ছুটি নিয়ে আমি যেতাম। তো 71 ঠিক এরকমই হলো, আমি 3 বছরের ছুটি নিলাম, 3 মাসের আমি ছুটি নিয়েছি। তো আমি তো
পুরো পাকিস্তানের যে এত অবস্থা খারাপ আমি কিন্তু জানতাম না, আমাকে অনেকে বলতেও না। আর আমি তখন পশ্চিম পাকিস্তানে আর পত্রপত্রিকায়ও তোমার পূর্ব পাকিস্তানের যে অবস্থা এত খারাপ আসতো না, খুব কম। জেনারেল রব আর মানিক চৌধুরী এরা আসলেন আমার কাছে, এসে আমাকে বললেন যে এরকমভাবে এই তোমার চিটাগাং হিল ট্র্যাকে করে আমাকে চিটাগাং হিল ট্র্যাক আমাকে করতে হবে, জয় করতে হবে, কারণ পাকিস্তানিরা ওর জায়গা দখল করে রেখেছে। তাই আমি বললাম ঠিক আছে দাদা, আমিও রাজি আছি, আমি যাব। তারপরে দাদারা চলে গেলেন, আমি করলাম। আমি তো তখন আমার ছেলে মেয়েরা ছিল বাসায়, এরা তো খুব খুশি যে বাবা আমার যুদ্ধে যাবে, কিন্তু ইমপ্লিকেশন যে কতখানি এরা তো এটা বোঝেনি। যাই হোক, বিকেল হলো, বিকেল হওয়ার পর আমি স্টার্ট করলাম। আর বিশ্বাস করো সেদিন তোমার হবিগঞ্জের শহরটা জয় বাংলা ধ্বনিতে যেন দারুণ একটা জিনিস, একটা যেন উৎসাহ উদ্দীপনা এবং একটা যেন উৎসব মতো একটা সিচুয়েশন, আর চারধারে জয় বাংলা স্লোগান। গেলাম, গিয়ে দেখলাম আমার কাছে মোটে এই খুব বেশি হয়তো রাত্রি তো অত গুনতে পারলাম না, মনে হলো যেন 100 জনের মতো ছেলে আছে, আর তাদের কাছে মোটে 303 রাইফেল, আর কিছু নাই, আর 5 রাউন্ড করে গুলি। আর এগুলো উনি পেলেন কোথায়? দাদা তোমার এই হবিগঞ্জ শহর, সিলেট, ওখান থেকে এই পুলিশ স্টেশনে থাকে যেগুলো, এগুলো উনি কালেক্ট করলেন। আমি আগে এনিমির আমি দেখছি বাইনোকুলার দিয়ে আমি বাইনোকুলার আবার ইন্ডিয়া দিয়েছে, কিন্তু এটা আমি দেখছি। দেখে আমার সঙ্গে ছিল তোমার আমার রানার, এসব সময় আমার সঙ্গে থাকতো। তো হতো কি যে আমি যখন এসব করছি তখন পাকিস্তানিরা তখন হায়ার গ্রাউন্ডে ওরা ছিল, এরা তখন আমার দিয়ে আর্টিলারি ফায়ার করছে। তো আমি তখন এই চিকনাগুল কি ওই রকম একটা জায়গায় আমি যখন যাচ্ছি, তখন একটা গুলি একটা এসে পড়লো ঠিক আমার পাশে এবং বার্স্ট করলো। এই বার্স্ট করার পরে এটা আমারই মরবার কথা ছিল, কিন্তু আমার সঙ্গে যে আমার রানার ছিল, এ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ইট ইজ মিরাকল, আই টেল ইউ। এবং আমি তার জন্যে তার কাছে কৃতজ্ঞ যে তার জীবন দিয়ে সে আমাকে বাঁচিয়েছে। আমার রানার আমার পাশে ছিল, যেমনি তোমার গোলাটা পড়েছে অমনি সে আমাকে জোর করে নিচে নামিয়ে দিয়েছে, এবং সে তখন তার উপর দিয়ে গুলিটা গেল, ও মারা গেছে, শহীদ হয়েছে। নূর মোহাম্মদ বলে, নায়ক নূর মোহাম্মদ। তখন আমাকে এসে বললো যে স্যার আপনি করবেন না, আমি যাব। এবং সে তোমার তখন যেভাবে জায়গাটাকে দখল করেছে পাকিস্তানিরা, তোমার তাকে চারধারে ঘেরাও করে ফেলেছে, শেষের দিকে ঘেরাও করে ফেলেছে। তা সত্ত্বেও সে করে ইনজিউর্ড হয়ে তারপরে ওদেরকে ফায়ারিং করতে করতে তারপরে সে আমাদের জায়গায় এসে পৌঁছলো। আই গেভ হিম সো ক্রেডিট। বিশ্বাস করো, আমি ভাবছিলাম সে বাঁচবে না, আমি তাকে বলেছিলাম তুমি যেও না, কিন্তু সে সমস্ত কিছু করে বলে যে স্যার আমি পাকিস্তানিগুলোকে ধ্বংস করব। এইভাবে করে একা সে অন্তত 7-8 একটা প্লেটুনের মতো পাকিস্তানি এগুলোর সঙ্গে যুদ্ধ করে তারপর সে পেছনের দিকে আমার কাছে
তখন খবর একটা পেয়েছি যে পাকিস্তানিরা তোমার এই শ্রীমঙ্গলের দিকে আছে। আমি তখন দাদাকে বললাম যে দাদা এরকমভাবে আমরা আজকে হল্ট দিই শায়েস্তাগঞ্জে, তারপর আমি যাব, কারণ খবর পেয়েছি যে শ্রীমঙ্গলে পাকিস্তানিরা এসছিল। তারপরে তোমার এইভাবে করে আমরা স্টার্ট করলাম। শায়েস্তাগঞ্জে আমি হল্ট দিলাম, খাওয়া দাওয়া হলো। বিশেষ করে খাওয়া দাওয়া যে কোত্থেকে আসে আমি জানতাম না, অথচ খাওয়া পেতাম। আর খিচুড়ি এগুলো জনগণ আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, রিয়েলি এটা অকল্পনীয়। শেরপুর সাদিপুর নদী, এবং এই দুটো নদী আমি খবর পেয়েছি যে এর মধ্যে তোমার পাকিস্তানিরা ডিফেন্স নিয়েছিল। আমি তখন বললাম যে দাদাকে বললাম, দাদা আমি তো শেরপুর সাদিপুর দখল করতে পারবো না, কারণ আমার কাছে যে ছেলেগুলো আছে ওদের কাছে তো ওরাও অত ট্রেন না, আমাকে তো ট্রেন সোলজার লাগবে, আর আমার কাছে অটোমেটিক ওয়েপন্স লাগবে, নাহলে আমি শেরপুর সাদিপুর দখল করবো কীভাবে? তারপর নৌকো লাগবে আমার, কারণ শেরপুর সাদিপুর আমাকে পার হয়ে যেতে হবে। তো এরা তখন বর্ডারে চলে গেল। ওখান থেকে তারপরে ইপিআরের ছেলেগুলোকে আনলো, এনে নৌকো ওখানে করে জোগাড় করলো, ওগুলো করে আমাকে দিল। দিয়ে আমরা তখন করলাম এই রাত্রে তখন শেরপুর সাদিপুর আমি অ্যাটাক করলাম। শেরপুর সাদিপুর অ্যাটাক করে শেরপুর সাদিপুর দখল করলাম। দখল করে আমরা সিলেটের দিকে, সুরমার দিকে আমরা ডিফেন্স নিলাম। এবং এটা কথা ঠিক, শেরপুর সাদিপুর দখল করার পর কানাইরঘাট অপারেশন ওয়াজ দ্য বেস্ট অপারেশন। কানাইরঘাট হলো লাস্ট অবস্টেকল, নদী। কানাইরঘাটে তোমার পাকিস্তানিরা দখল করে রেখেছে এবং আমি এগিয়ে যাচ্ছি। পাকিস্তানিরা তখন কানাইরঘাটে তোমার ডিফেন্স নিল। কানাইঘাট যদি আমি দখল করতে না পারি তাহলে আমি সিলেট দখল করতে পারছি না। আর আমার কাছে এমন কোনো ওয়েপন্স নেই, নেই যে আমি কানাইঘাট দখল করব এবং পাকিস্তানিরা যেভাবে করেছে এদেরকে মেরে আমি সিলেট জয় করব। হামিদ বলে একটা ছেলে, বুঝলি, সে আমি দেখি একটা ছেলে খালি গুড়গুড় করে আমার কাছে আমার চারধারে ঘুরতেছে। আমার সন্দেহ হলো, কারণ তখন তো বুঝলি এরকম একটা সময় যে প্রত্যেকেই সন্দেহ হয়। তো এই ছেলেটাই যখন আমার দিকে গুড়গুড় করে খালি ঘোরাঘুরি করতেছে, আমার সন্দেহ হলো। আমি তখন তাকে ধরলাম। আমি বললাম, তুমি কে? বলে, স্যার আমি ক্যাপ্টেন হামিদ। আমাকে ভারত, আমার ইউনিট সরঞ্জাম আমরা উপরে আছি ভারতে, আমাকে পাঠানো হয়েছে আপনার কাছে। কিন্তু ভগবানের আশীর্বাদ না, এই ছেলেটা আমার কাছে আসলো, বলে আমাকে পাঠানো হয়েছে ভারতের থেকে, আপনার যা যা দরকার আমাকে বলবেন, আমি সাহায্য করব। ওদেরকে বললাম কানাইরঘাটে তুমি করো, সেল দাও। ইন্ডিয়ান আর্মি তখন কানাইরঘাটের তোমার উপরে তোমার করলো, বম করে এরা দৌড়ে চলে যাচ্ছে। আমি তখন কানাইরঘাট অ্যাটাক করলাম। অ্যাটাক করলে কানাইরঘাট দখল করলাম। দখল করলে তারপরে আমরা সিলেটের দিকে রওনা হলাম। আমার কাছে কিন্তু ট্রেন সোলজার ছিল না, এই কিছু ইপিআরের ছেলেগুলো ছিল, বাকিগুলো আমরা যেগুলো নিয়ে এদেরকে নিয়ে আমি যুদ্ধ করেছি। আর আমি যুদ্ধ করেছি, আমি জিতেছি, তার একমাত্র কারণ হলো মনের ভেতরে সেই শক্তিটা ছিল। যখন আত্মসমর্পণের খবরটা পেলেন যে ঢাকায় আত্মসমর্পণ হয়ে গেছে, তখন আপনার কেমন হয়েছে? দারুণ, দারুণ একটা না, মনের ভেতরে এটা একটা দারুণ একটা জিনিস। তো পাকিস্তানিগুলোকে দখল করবো, করা সারা বাংলাদেশে, তোমার তখন বাংলাদেশ, এটা একটা দুর্দান্ত জিনিস। তো আমার মেইন ইয়েটা কি জানো, যে আমি কিন্তু মানে এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা এক হয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতি যারা আছি, আজকে তোমার আমার মধ্যে ডিফারেন্সটা কোথায়? নো ওয়্যার। আই এম টেলিং ইউ। তুমি যদি আমাকে যদি বলো তোমার এই ধর্ম ফালানো, আমি মনে করি তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, বাট দ্য পয়েন্ট ইজ উই আর সেম। আপনার স্ত্রী তো প্রায় 1.5 বছর আগে মারা গেছেন, মানে আপনার ছেলে মেয়েরা হ্যাঁ, আপনার এই নিঃসঙ্গতা উইদাউট ওয়াইফ ইট ইজ টেরিবল।
এবং একের সময় আমার খুব খারাপ লাগে। এই নিঃসঙ্গ জীবন, এটা খালি ওয়াইফের জন্য ইয়ে না, ওয়াইফ যদি থাকে, হাজব্যান্ড যদি মারা যায়, দ্য সেম থিং। আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। আশা নেই, আলো নেই, শুধু যে আঘাত সবেতে।